আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক আজকে গতকাল ঠিক সন্ধ্যা 6টায় ঢাকার হাইকোর্টের পাশেই যে ড্রামের ভিতর খণ্ডিত যে লাশ পাওয়া গিয়েছে সেটার আসলে পরিচয় মিলছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে তার ফিঙ্গারপ্রিন্টের সহায়তায় কিন্তু ফরেনসিক ল্যাব এবং পুলিশের মাধ্যমে কিন্তু তার পরিচয় শনাক্ত করা হয়। তার বাড়ি কিন্তু রংপুরের বদরগঞ্জে কিন্তু আমরা জানতে পেরেছি। তার নাম হচ্ছে আশরাফুল ইসলাম। তিনি একজন আসলে সবজির ইম্পোর্টার, কাঁচামাল ব্যবসায়ী। আমরা এখন রয়েছি তার বাসায়। কিছুক্ষণ আগে কিন্তু আমরা তার বাসায় এসে দেখেছি যে আসলে শোকের যে ছায়া বা শোকের মাতম সেটা কিন্তু বইছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তার স্ত্রীর সঙ্গে এবং তার পরিবারের যারা স্বজন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তিনি আসলে গত মঙ্গলবার ঠিক রাত 9টার দিকে তার বন্ধু যে জওরেস আছে তার সঙ্গেই কিন্তু এখান থেকে চলে যান। এরপরে আমরা যেটি জানতে পারি, আমরা রাজধানী যে জাতীয় ঈদগাহর সামনে দুটি পুলিশের মাধ্যমে যেটি জানতে পেরেছি, নীল রঙের ড্রাম ভর্তি যে পুরুষের খণ্ডিত মরদেহ সেটা কিন্তু শনাক্ত করতে পেরেছেন। এরপরে কিন্তু নিহত পুরুষের নাম আশরাফুল ইসলাম, তার বয়স 43 বছর, এমনটাই কিন্তু জানিয়েছেন পুলিশ, এবং তার বাড়ি রংপুরের বদরগঞ্জের শ্যামপুরে। তার বাবার নাম মোহাম্মদ আব্দুল রশিদ। আমরা যেমনটা সিআইডি ক্রাইম সিন ইউনিটের মাধ্যমে জানতে পারছি, ঘটনাস্থলে এসে তারা কিন্তু পরিচয় শনাক্ত করে। এরপর সিআইডি টিমের যে মরদেহ সেটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিন্তু পরিচয় বের করা হয়। তবে কারা কিভাবে তাকে কিন্তু হত্যা করে জাতীয় যে ঈদগাহর সামনে যে সড়ক রয়েছে সেখানে ফেলে রাখা হয়েছে, এইটা কিন্তু পুলিশ এখনো সেটা বলতে পারেনি। কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু কথা বলেছিলাম ডিএমপি যে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার রয়েছেন মাসুদ আলম। তিনি যেমনটি বলছেন যে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে একটি ভ্যানে দুজন ব্যক্তি এসে কিন্তু ড্রামে দুটি রাস্তার পাশে সেখানে রেখে যায়। স্থানীয় এতটুকু বলতে পারছেন যে সন্ধ্যার দিকে যখন দুর্গন্ধ ছড়ায় তখনই কিন্তু পুলিশ খবর দিলে ড্রাম খুলে চালের মধ্যে থেকে কালো পলিথিনে মোড়ানো খণ্ডিত যে মরদেহ সেটা কিন্তু বের করা হয়। সবকিছু মিলে আমরা এরপরে কিন্তু এইখানকার যিনি বদরগঞ্জের যিনি ওসি রয়েছেন নাতিকুর রহমান, তার মাধ্যমে যেটি জানতে পেরেছি যে আসলে তিনি তার বন্ধু যে জওরেস তার সঙ্গে কিন্তু মঙ্গলবার রাত 9টার দিকে ব্যবসায়িক কাজে কিন্তু তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এরপরে কিন্তু আর বাড়ি ফিরে আসেননি। এরপরে কিন্তু পরিবার খোঁজ খবর করলে কিন্তু তার কোনো খোঁজ খবর না পাওয়ায় কিন্তু জওরেসের সঙ্গে মোবাইলে কথা হলেও কিন্তু তার সেইভাবে কিন্তু ট্রেস করতে পারেনি। আমাদের এখানে উপস্থিত যে বাড়িটি রয়েছে সেটি হচ্ছে আশরাফুল ইসলামের বাসা। আমরা কিছুক্ষণ আগে এই বাসায় এসে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি বলছেন আসলে তার বন্ধুর সঙ্গে যাওয়ার পরে কিন্তু আর সে ফিরে আসেনি, এবং তার বন্ধু জাপানে নিয়ে যাওয়ার কথা হয়েছিল, বিদেশে আসলে তার কাজ কর্মের জন্য টাকা ধার চেয়েছিল তার জন্য। এবং আমরা এখানে রয়েছেন যে আশরাফুল ইসলামের যে শ্যালক রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে আসলে ভাই আপনার কাছে একটু জানতে চাই যে একটু জানতে চাই আসলে কি হয়েছিল, সে কবে নাগাদ গিয়েছিল বাসা থেকে, একটু যা সংক্ষেপে বলবেন। এই তো গত মঙ্গলবার রাতে ওই দুই বন্ধু মিলে ঢাকায় চলে গেছে। শুধু বোনদের কাছ থেকে শুনছি, বোন বলছে যে ভাই কালেকশনে গেছে দুই বন্ধু, ও বাসায় এসে খাওয়া দাওয়া করছে জরেজ বন্ধু সহ, দুজনে হাসি মস্কারি করে কথা বলে চলে গেছে। চলে যাওয়ার পর পরের দিন তো ফোনে কথা বলছে আমার আপু, ঠিক আছে। পরে আমার তাওয়াই আর মাওয়াই অসুস্থ, প্রায় মেডিকেল হাসপাতালে ভর্তি ছিল। তারপর একদিন পর ফোন দিল দুলিয়া ভাইকে যে আব্বা আম্মা কেমন আছে, সুস্থ হয়েছে, এখন তো রিলিজ দিবে। ওই রিলিজের কথা শোনার জন্য আমার বোন দুলিয়া ভাইকে ফোন দিছিল যে আব্বার কি রিলিজ দিছে। বোন বলছে না, রিলিজ দেয় নাই। তারপর একটা ডাক্তারের নাম বলছে যে ওনাকে বলো। ডাক্তার এসে বলছে যে ঠিক আছে, সবই তো ঠিক, 1 ঘন্টার মধ্যে রিলিজ দিবে। এই শেষ কথা আমার আপুর সাথে আমার দুলিয়া ভাইয়ের ওই। তারপর আপু বাসায় এসে খাওয়া দাওয়ার পর আবার দুলিয়া ভাইকে ফোন দিবে, কিন্তু ওই মুহূর্তে ফোন সুইচ অফ। তারপর রাতে ট্রাই করছিল, কিন্তু ফোন মানে একটা নাম্বার বন্ধ একটা খোলা, কিন্তু রিসিভ করে না। তারপর তার বন্ধু জরেজ তাকে ফোন দেয়, সে ফোন তুলে ভাই একটু বাইরে গেছে, কালেকশনে আসবে, আমি তো এখানে আছি। এই আর তারপরে সকালবেলা আমার আপু ওই বাসা থেকে আবার জরেজ ভাই ফোন দিয়েছে। উনি বলছে যে ভাই তো আমাকে এখানে রেখে চট্টগ্রামে গেছে কালেকশনে। রাতে বললো এক প্রকার কথা, দিনে হয়ে গেল এক প্রকার কথা।
তারপর আমি সন্ধ্যার বিকালবেলা আমার আপু ঠিক 5টার দিকে ফোন দিছিল আমার বড় ভাইকে যে আমার স্বামী নিখোঁজ, ওই বন্ধুর সাথে গিয়ে এখনো খোঁজ মেলেনি না। আমরা তৎক্ষণাৎ বাড়িতে এসি, বোনের বাড়িতে, দেখি হাইউলাস্তর অবস্থা, বোন কান্নায় ভেঙে পড়ছে। তাকে নিয়ে আমরা সরাসরি থানায় গেলাম। আমরা থানায় ঢুকছি, এদিকে মিডিয়ার মাধ্যমে শুনতে পারি যে আমার বোনের লাশ টুকরা টুকরা করে দেখাচ্ছে মিডিয়াতে। আমরা তখন, আমার বোন ভেঙে পড়ে, আমরা তো আত্মহত্যা হয়ে যাই, সেইভাবে আর কিছু বলতে পারি না। তারপর আবার ওই বোন সন্ধ্যার দিকে জরেজকে ফোন দিছিল আমার দুলা ভাইয়ের নাম্বারে। তো ওই জরেজ শুধু ফোন ধরে, কিন্তু দুলা ভাই পাত্তা নাই, দুলা ভাইকে দেয় না, বলে যে এখানে আসতেছে, ওখানে গেছে, এই অবস্থায়। আর বোন শুধু ভেঙে পড়ে, এইটুকু। আর আমরা তো সেইভাবে কথা বলি নাই আমাদের। তারপর আমি থানায় গিয়ে শেষে 9টার পরে আমি একবার ফোন দিছিলাম, জরেজ ভাইয়ের নাম্বার ম্যানেজ করে ফোন দিছি, কিন্তু উনি আমাকে চেনে না, কে পরিচয় দিলাম তাও চেনে না। তারপরে কেটে দিল, এই পরে ফোন দিয়ে আর ধরে না। আপনি একটু আগে টাকার কথা বলছিলেন, কত টাকা হাওলাত, কি পরিমাণ টাকার কথা বলে তাকে নিয়ে গিয়েছে ঢাকায়? উনি বলছিল যে ভাই আমাকে 10 লাখ টাকা, ওই বিদেশে যাবে। উনি কিন্তু 16 বছরে ছিল, 16 বছর না 14 বছর বিদেশে ছিল। হ্যাঁ, ওনার বন্ধু জরেজ আসার 2 মাস হচ্ছে। তা বলছে বন্ধু ওই দেশে তো মালয়েশিয়ায় ছিল, কামাই নাই, এখন বলছে বন্ধু আমাকে কিছু টাকা দিবা ধার, আমি জাপানে যাব। তা দুলা ভাই বলছে ঠিক আছে আমি দেব, যদি তুমি সবকিছু কাজ ঠিক করতে পারো, পাসপোর্ট ভিসা টিসা আমাকে দেখালে আমি দিয়ে দেব। আর বলছে যে বিদেশে যাওয়ার প্রথম বেতন কিন্তু আমাকে শোধ করতে হবে। উনি বলছিল ঠিক আছে, এই যেটুক বলছে ভাই, এইটুকু, আর এর অতিরিক্ত জানি না। দর্শক শুনছিলেন আসলে আশরাফুল ইসলামের যে শ্যালক রয়েছেন, তিনি একটু আগে বলছিলেন যে আসলে তাকে বিদেশ যাওয়ার কথা তার সঙ্গে হচ্ছিল, এবং এরপরে কিন্তু তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় গত মঙ্গলবার রাত 9টায়। এরপরে তার সঙ্গে কথা হয়েছিল আসলে তার পরিবারের সঙ্গে, জওরেসের তিনি কথা বলেছিলেন, এবং এখানে আরো তার শ্যালক আরো কিছু কথা কিন্তু আসলে আমাদের সঙ্গে বলতে চাচ্ছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাচ্ছি। জি বলেন। ভাই জরেজ ভাই কিন্তু আমার দুলা ভাইকে বলছিল যে ভাই আমি তো একটু বিদেশে মাইর খাইছি, কিন্তু তুমি তো আমার বন্ধু, ভালো একটু সচ্ছল ব্যক্তি, কিন্তু খুব কড়া জোরে রিকোয়েস্ট করছে যে আমাকে একটু ধার দিতে হবে, যেভাবে হোক তোকে টাকা ম্যানেজ করে আমাকে একটু দিতে হবে। তা দুলা ভাই বলছে ঠিক আছে, তোমার যদি সব কাজ ঠিক থাকে তাইলে আমি যে কোনো প্রকারে টাকা আপনাকে দিয়ে দেব। তো এই সুবাদে ওই বিদেশ থেকে এসে তখন থেকে দুলা ভাইয়ের সঙ্গে ওনার বন্ধুর খুব সম্পর্ক। যে কোনো কাজ করতে বললে, সাংসারিক হোক পারিবারিক হোক, সব কাজ করে দেয়। এত মিল মাফিকের মধ্যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আমার বোনের বাড়িতে খাওয়া দাওয়ার পর ঢাকায় গেল। ঢাকায় গিয়ে এই সবকিছু দেখতে পাইলাম আমরা। তাহলে আপনারা কি মনে করছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার বন্ধু জওরেজ জড়িত? যদিও বা আমরা দেখি নাই, কিন্তু অন্তরে আত্মবিশ্বাস 100% হচ্ছে। কেন? যেহেতু আমার বোনাই বন্ধু একসঙ্গে ছিল, আমার বোনের ফোন অ্যাক্টিভ ছিল, ফোন তুলে এক একজনকে এক একভাবে কথা বলে। কাউকে বলে একটু আগে গেল, আমি ফোন দিছিলাম সন্ধ্যার দিকে, আমাকে বলে যে 2 মিনিট পরে দিচ্ছি, 2 মিনিট পরে দিচ্ছে, আর ফোন তোলে না, ওই অবস্থায় ফোন সুইচ অফ। তাই এই কারণে আমি চাই সূক্ষ্ম তদন্ত খুঁজে যে ব্যক্তি থাকুক না কেন এর কাছে, এর মধ্যে জড়িত, তার আমরা জানি। দর্শক এখানে শুনছিলেন আসলে ওনার শ্যালকের কথা। তিনি যেমনটি বলছেন যে ঘুরে ফিরে আসলে তার বন্ধু যে জওরেজ রয়েছেন তার কথাই বলছেন। এখানে আরো একজন আসলে আত্মীয় রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। চাচা, আপনি তো আশরাফুল ইসলামের আত্মীয় হন, আপনি আসলে কি চান এই ঘটনায়? আমরা এখন কি চাই, আমরা আপনারা তদন্ত করিয়ে সূক্ষ্ম বিচার যাহা হয় তাই আমরা চাই।
শুনছিলেন আসলে তার যে শ্যালক এবং তার যে আত্মীয় রয়েছেন তারা আসলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে তারা এই বিচার চাচ্ছেন এবং ঘুরে ফিরেই কিন্তু একটাই নাম আসছে, জওরেস তার বন্ধু গত মঙ্গলবার যিনি রাত 9টায় তাকে আসলে ব্যবসায়িক কর্মকাণ্ড এবং কাজ পরিচালনার জন্য ঢাকা নিয়ে যাবেন এবং কিছু টাকা হাওলাত দিবেন এবং বিদেশে নিয়ে যাবেন বলে এরকম কিন্তু প্রলোভন দেখিয়েছেন। আমরা এমনটাও কিন্তু তাদের এই পরিবার এবং তাদের যে স্ত্রী তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি এবং তাকে কিন্তু আসলে এখানকার যে এই ঘটনা রয়েছে সেই ঘটনার সঙ্গে তারা কিন্তু অভিযুক্ত বলে কিন্তু বলছেন এবং এর সঙ্গে যদি আরো কেউ জড়িত থাকে তাদেরকেও কিন্তু আসলে আইনের আওতায় নিয়ে এসে আসলে দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু তারা আশা করছেন, এমনটাই কিন্তু বলছেন। আমরা এবং আতিকুর রহমানের সঙ্গে আমরা এখানকার যে বদরগঞ্জের থানার ওসি রয়েছেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন আসলে ঢাকার যে কার্যক্রম সেটা শেষ হলেই কিন্তু আশরাফুল ইসলামের লাশ এই রংপুরের বদরগঞ্জে নিয়ে আসা হবে। এরপরে যেটা আসলে আইনানুগ প্রক্রিয়া শেষে কিন্তু তার কাছে এই রংপুরের বদরগঞ্জে তার বাসার পাশে কিন্তু দাফন করা হবে, এমনটাই জানিয়েছেন আমাদেরকে এই পরিবারের পক্ষ থেকে। এবং এর ঘটনা যে মর্মান্তিক ঘটনাটি ঘটলো সেটার কিন্তু সুষ্ঠু বিচার কিন্তু তারা দাবি করছেন। তো এই ছিল রংপুরের বদরগঞ্জ থেকে যে আশরাফুল ইসলামের খণ্ড বিখণ্ড লাশ রংপুরের ঢাকার যে হাইকোর্টের পাশ থেকে পাওয়া গেছিল তার জায়গায় আশরাফুল ইসলামের বাসা থেকে সর্বশেষ তথ্য।